তোমার নেতাকে মাইকে দাঁড়িয়ে শুধু এটা বলতে বলো, রুহুল আমিন জাতীয় উন্নয়ন পার্টি বিজেপির সাথে ডিল করে টাকা নিয়ে দিয়েছে, এইটা শুধু মাইকে প্রকাশ্যে এসে বলতে বলো। 72 ঘন্টার মধ্যে না নোটিশ পাঠিয়ে দিতে পারি আমি রুহুল আমিন রাজনীতি করব না। তৃণমূল এবং বিজেপি দুইটি দলকে দাঁড় করিয়ে দিন, দুইটি দলের নেতাদেরকে এলে প্রশ্ন করুন আপনি কোথায় ভোট দিবেন, এটা পরে। যতক্ষণ না কলকাতার বাবু দিল্লির বাবুদেরকে বোঝাচ্ছেন যে বাংলার বাঙালিরা এত বোকা নয়, এরা যাই বল ভাবুক, বাংলার বাঙালিরা আজকে যেটা ভাবে গোটা বাংলা তারপরে সেটা ভাবে। হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে, আজকে যারা বাংলা যা ভাববে গত আগামীকাল সেটা ইন্ডিয়া পুরো ভারতবর্ষ সবসময় বাংলার পিছনে দাঁড়িয়ে থাকে, এটাই সত্য কথা। ওদেরকে প্রশ্ন করুন নাম্বার 1 যে তোমরা যারা আমাদেরকে বলছো বিজেপি এসে গেলে ক্ষতি হবে, তোমরা জবাব দাও কি আমি যে প্রার্থীটাকে ভোট দিয়ে জেতাবো তৃণমূলের ব্যানারে ওই প্রার্থীটা বিজেপিতে যাবে না, এ প্রশ্ন করুন। প্রথমে এই প্রশ্ন করুন তাদের কাছে, ভোট চাইতে এলে তার গ্যারেন্টি নিন, গ্যারেন্টি নিন, স্ট্যাম্প পেপার পাড়ায় পাড়ায় রেডি রাখুন। জাগতে হবে, আমি রাস্তা তৈরি করেছি কিন্তু আমি একাই রাস্তায় চললে হবে না, বাঁধ ভেঙেছে, ঘর ডুবছে, গ্রামবাসী যদি এসে বাঁধ বন্ধ করার প্রচেষ্টা না করে আমি একা রুহুল আমিন এই বাঁধের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না, আপনাদেরকে দাঁড়াতে হবে। এবং সেই জায়গায় প্রত্যেক ছেলে স্ট্যাম্প পেপার একটা 10 টাকার করে রাখুন, সেখানে আপনারা লিখে দিন যে আপনি লিখে দিন যদি আপনার পার্টির কোনো প্রার্থী যায় আপনি রেজিগনেশন দিবেন। ওকে পয়েন্ট করুন যে আমি উমুক তৃণমূল রাজনৈতিক দলের প্রার্থী হয়ে আমি এখানে ভোটে দাঁড়াচ্ছি, আমি এখানে কথা দিচ্ছি যে আমি ভোট শেষে তৃণমূল ছেড়ে কোনোদিন বিজেপিতে যাব না আগামী 5 বছর, যদি যাই তাহলে আমি এই গ্রামবাসীকে 50 লক্ষ টাকা জরিমানা দিতে বাধ্য থাকবো। 100 টাকার স্ট্যাম্প পেপারে প্রত্যেক এলাকায় লিখুন আর নেতাদেরকে বলুন। নাম্বার 2 আপনি বলুন যে আপনি লিখে দিন আমার রাজনৈতিক দলের নেতৃত্বরা বিজেপির বিরুদ্ধে লড়বে, যদি কোনো 294টা সিটের যেখানে যেখানে তৃণমূলের প্রার্থী জিতেছে তারা যদি কেউ যায় আমি গ্রামে এসে ক্ষমা চাইব আপনাদের কাছে, এটা লিখে নিন। যদি তারা এই প্রতিশ্রুতি দিয়ে দেয় তাহলে আপনি ভাববেন যে আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন, তারা দেবে না। একই কথা বিজেপিতে যান, আপনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছেন, আপনার আগেও অনেকে দেখেছে। কি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয়? যেখানে 80% হিন্দু, তারপরেও হিন্দু রাষ্ট্র কেমন করে করবেন? 70% বাংলার হিন্দু মানুষ থাকার পরে, 70% বাঙালি থাকার পরে 1000 বছর থেকে বাংলার সংস্কৃতি কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার মানুষ এসেছে, কোথায় কারো তো ধর্ম নষ্ট হয়নি। আজকে আবার কি হিন্দু রাষ্ট্র করার পরিকল্পনা হচ্ছে একটু প্রশ্ন করুন তো। হ্যাঁ, ওই হিন্দু রাষ্ট্র যেখানে 4টা প্রথা চালু হবে, যেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই সিস্টেমটাকে আবার আনা হবে। বাবা সাহেব আম্বেদকর যে স্বপ্ন নিয়ে আপনাকে ভারতের নাগরিক বানিয়েছিলেন, একদল লোক নিঃশব্দে ছেলে ধরার গল্প শুনেছিলাম, খাওয়ার দেখিয়ে যেমন বস্তায় পুরে নেয়, হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে যারা আপনার আইডেন্টিটি কেড়ে নিয়ে আজকে আপনি ভারতীয় কালকে আপনি শূদ্র হবেন, এই পরিকল্পনা যারা করছে আপনি অজান্তে তাদের হাতে হাত দিয়ে বলছেন আমার স্বপ্ন পূরণ করছে। যদি তারা স্বপ্ন পূরণ করত তাহলে 2টা ওয়াশিং মেশিন 2টি রাজনৈতিক দলে থাকতো না। প্রশ্ন করুন কিসের জন্য, প্রশ্ন করুন কিসের জন্য তৃণমূলের নেতারা বিজেপিতে চলে আসছে। বিজেপির নেতাকে প্রশ্ন করুন তার এগেনস্টে কি অ্যাকশন হচ্ছে। আরে ইডি সিবিআই তো এখন রেডি, কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না যে নেতাটা বিজেপি থেকে তৃণমূলে চলে এলো সঙ্গে সঙ্গে ইডি সিবিআই হানা দিয়ে দিল। হ্যাঁ, ইডি সিবিআই হানা দিবে, কিন্তু কখনো আপনি দেখেননি কোনো তৃণমূলে বিজেপির নেতা তৃণমূলে এসেছে আর তার বাড়িতে ইডি সিবিআই। আগেই বলেছি শ্রদ্ধেয় প্রয়াত মুকুলবাবুরা ওই কথা যেটা বললেন, তিনি বলেছেন যে আমি নিচেও বলেছিলাম তৃণমূল আর বিজেপি এক, আমি উপরে এসেও বলছি যাহা বিজেমূল তাহাই তৃণমূল। এ কথা তার কথা নয়, এটা সত্য কথা। সম্মানিত ভাইয়েরা, আমি আবার একটু সংখ্যালঘু মানুষদের আপনাদের কথা বলি, শুনতে খারাপ লাগবে কিন্তু এই প্রশ্ন আমি প্রত্যেকটি জাতির লোকের কাছে করে যাই। আপনি মুসলমান,
আপনি বলছেন যে আমি তৃণমূল, আমি বিজেপির উপকার করছি। আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। এলাকার ছুটকে ফুচকে কিছু ছেলে বিপদে পড়লে বউ বাচ্চা গিয়ে দরবারে পড়ে থাকে, হুজুর আমার স্বামী উল্টো দিকে চলে গেছে, একটু দোয়া করে দিন। তারাই আবার যখন দোয়া নিয়ে দরবারে এসে বাড়িতে আসে কিছুদিন পর তারা ভালো থাকে, আবার তাদের ছেলে সেই সব লোকেরা বড় বড় কথা বলে 40 কোটি টাকার ডিল হয়ে গেছে, 50 কোটি টাকার ডিল হয়ে গেছে। আচ্ছা ডিল হয়েছে, তোমার নেতাকে মাইকে দাঁড়িয়ে শুধু এটা বলতে বলো, রুহুল আমিন জাতীয় উন্নয়ন পার্টি বিজেপির সাথে ডিল করে টাকা নিয়ে দিয়েছে, এইটা শুধু মাইকে প্রকাশ্যে এসে বলতে বলো। 72 ঘন্টার মধ্যে না নোটিশ পাঠিয়ে দিতে পারি আমি রুহুল আমিন রাজনীতি করব না। তুমি ভয় পাও, আপনাকে বলে আপনি শুনে নেন। এসব গণ্ডমূর্খদের সাথে আমার কোনো কথা নেই। আমি চাই আপনার এলাকার যে বিধায়কের হয়ে এই চটিচাটা জসিমউদ্দিন কলিমুদ্দিনের কথা বলে, এদের উত্তর দিতে পারবো না। ওদের যারা মাথা, ওদেরকে বলতে বলুন। হ্যাঁ, এটাও হচ্ছে গুজব, ফিসফিসানি, কানে কানে গুজব। কোথাও না কোথাও একটা মা বোন বলবে হ্যাঁ সত্যি তো। ওই মা বোনকে প্রশ্ন করতে বলুন। একটি সর্বভারতীয় দল, আমি আজ রাজ্য রাজনীতিতে নেই, আমি রাজ্য রাজনীতি নিয়ে কথা বলছি না, আমি আমার মেদিনীপুর নিয়ে বলছি। আমি মেদিনীপুরে 6টা সিট দিয়েছি। ওদেরকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন। যদি কোনো রাজনৈতিক দল আমাদেরকে টাকা দেয়, পূর্ব মেদিনীপুর জেলায় 14টা সিট আমি দেব না? কি ভাই কথা ঠিক না ভুল? যারা পয়সা দিয়েছে তারা কি শুধু আমার পছন্দ মতো সিট দেবে? তারা তো বলবে সব জায়গায় দিন। আর সবার আগে যদি মুসলিম ভোট কাটার দায়িত্ব রুহুল আমিন নিত, কোথায় প্রার্থী দিতে হতো বলুন তো? হ্যাঁ, এরপরও এরা মনে করে এ জাতি কিছু জানে না। নন্দীগ্রামে আপনি জবাব দিচ্ছেন, সংখ্যালঘু ভোট কাটার জন্য আমি রুহুল আমিন, আমাকে নন্দীগ্রামে প্রার্থী দিতে হতো না। আমি নন্দীগ্রামে প্রার্থী দেইনি, দেব না। কেননা আমরা বলেছি আমরা 6টা সরকার প্রার্থী বানিয়ে তো আমরা সরকার গঠন করতে যাচ্ছি না। কিন্তু আমরা এটা বার্তা দিয়েছি, তৃণমূল তোমরা যদি বিজেপির বিরুদ্ধে সত্য লড়াইয়ের সাথ দাও, আমরা তোমাদের পাশে থাকবো, একথা আমরা বলেছি। কিন্তু তারা আমাদের কথাকে মান্যতা দেয়নি। তারা ভেতরে ভেতরে তৃণমূলের সাথে বিজেপি আঁতাত করেছে। তার প্রতিবাদ হিসাবে এই 5 বছর কেটে যাবে, আবার দেখবেন আজ যেখানে 6টা সিট দেখছেন, আগামী বিধানসভায় সেটা চাইলে 60টা সিটে গিয়ে দাঁড়াবে। তখন আজ বলবো 2021-এ রাজনীতিতে দাঁড়াবো বলেছিলাম। আমি ব্যক্তিগত কোনো কথা জনসমাবেশে বলি না। আমি কার সাথে বসে কথা বলি এটা বলে আমার সামনে যারা শ্রদ্ধেয় রাজনৈতিক নেতৃত্ব হয়ে বসে আছেন, আমি তাদেরকে ব্যক্তি আক্রমণ করি না। 21-এ রাজনীতিতে নেমেছিলাম, কিন্তু আমরা নামিনি। এই একই জুজু ছিল, এই বিজেপির গল্প ছিল, চুপ ছিলাম। তারা মনে করেছে আমি ভুলে গেছি। হ্যাঁ, এই মেদিনীপুরে 2017 থেকে এই খেলায় আমাকে চালিয়ে দিয়েছে। 2017 হলদিয়াতে যদি কিছু কাজ পেয়ে যেতাম, হলদিয়ার কিছু যুবকদেরকে যদি কাজ দিয়ে দিতে পারতাম, নিশ্চিত থাকুন আজ রুহুল আমিন এখানে দাঁড়িয়ে থাকতো না। আমি রুহুল আমিন আমার দরবার নিয়েই খুশি আছি। আমার ওখানে যা আছে আল্লাহ আমার কোনো অভাব দেয়নি, কিন্তু তারা আমাকে দেয়নি। আমি ভোটে হারানোর কাজ শুরু করেছি। আমি 2021-এ এসেছি, কলকাতায় বড় বড় নেতা প্রতিশ্রুতি আমি পেয়েছিলাম যে আমার ডিমান্ডস দেওয়া হবে, আমার ডিমান্ডস দেওয়া হবে সংখ্যালঘু মানুষের। তারা আমার ডিমান্ডস ফুলফিল করতে চায়। আপনি একটা ব্লু বাতি নিয়ে নিন, সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, আপনাকে দেখলে মোমো করে রাস্তায় লোক ছেড়ে দিবে। আমি মনে মনে বলি যে আপনি জানেন না, ওই মোল্লা লোকগুলো যখন মাথায় টুপি দিয়ে বোবো করে এগিয়ে যায়, তখন কোথাও না কোথাও পিছিয়ে পড়া একটা যুবক বেকার ছেলে ওই মোল্লা লোককে গাল দেয় যে সরকারের পয়সা আমরা বেকার ঘুরছি আর তোমরা সরকারের পয়সা দাঁড়িয়ে আছো, এটা বলে। ফলে আমার এই আদর্শ দরকার নেই। কিন্তু আমার ভাই, আমরা কেন এসেছি, সময় শেষ, আমি শুধু আপনাদেরকে বলে দিই। এই পূর্ব মেদিনীপুর জেলায় মহিষাদল তমলুক, আপনি বলুন তো, একটা বিজেপির প্রার্থীকে সর্বভারতীয় দল প্রার্থী বানিয়েছে, এটা আপনি মেনে নেবেন? নন্দীগ্রাম সকালে যে লোক বিজেপি, সন্ধেবেলা সে লোক তৃণমূলের প্রার্থী হচ্ছে। ময়না যে লোক দিনের পর দিন মুসলমানদেরকে গাল দিয়েছে ময়নাতে, সেই লোক আজকে ময়নার প্রার্থী। আপনি বলছেন বিজেপির বিরুদ্ধে লড়ছি আমরা তৃণমূল।
যে রাজনৈতিক দল সর্বভারতীয় তাদের কাছে প্রার্থী নেই এ কথা বললে তাদের সকলকে একসাথে রিজাইন করে দেওয়া দরকার। খেলা অন্য, খেলা অন্য, খেলা এটাই দিল্লিতে মেসেজ পৌঁছে দেওয়া, আরএসএসের হেডকোয়ার্টারে মেসেজ পৌঁছে দেওয়া যে আমরা আপনাদেরই লোক। বিজেপি আর আরএসএস, বিজেপি আর তৃণমূল একই কোম্পানি। আরএসএসের দুইটা প্রোডাক্ট, সমাজকে, মুসলিমদেরকে, হিন্দুদেরকে ভাগ করে দেওয়ার গল্প। এ প্রশ্ন করুন আমাদের মুখ্যমন্ত্রী কি ভেবে বলেছেন কথা আমি জানি না। তিনি বলেছেন গীতা বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে। আমি প্রত্যেক ধর্মকে সম্মান করি, সে ধর্মের লোক এ কথা কেমন করে নিয়েছেন তার ব্যাপার, কিন্তু আমি রুহুল আমিন এ কথা নিতে পারিনি এবং আমি এর প্রতিবাদ ততদিন পর্যন্ত করব যতদিন না এই কথাটাকে তারা উইথড্রল করবে। যে কোরআন শেষ হয়ে যাবে এ কথা আমরা মানতে পারিনি, আমরা মানব না। মুখ্যমন্ত্রী এ কথা বলেছেন, তাকে বলতে হবে এটা আমার স্লিপ অফ টাং। কেন তিনি বলবেন না? কোরআন আমার কাছে কি জিনিস ম্যাডাম আপনি হয়তো জানেন না, আপনি এ কথা বলতে পারেন না। আপনার মাইকে চলতে চলতে, স্টেজে আপনি চলতে চলতে বলছেন তৃণমূলকে ভোট দিবেন, জোড়া ফুলে ভোট দেবেন না, এরকম কি একটা স্টেটমেন্ট দুদিন আগে এসছে। সঙ্গে সঙ্গে উনি 3বার 4বার রিপিট করেছেন, এই না 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 এটা স্লিপ অফ টাং। আপনি তৃণমূল মুখ থেকে ফসকে যদি কোনো কথা একটা বেরিয়ে যায় এটার জন্য আপনি 3বার রিপিট করে করে এমনকি মিডিয়াকে থ্রেট দিচ্ছেন এটা পাবলিশ না হয়। আর আপনি আমার ধর্মের, আমার বিশ্বাস, ম্যাডাম শুনে নিন, প্রতিটি তৃণমূলের নেতৃত্ব শুনে নিক। একজন মুসলমান হিসাবে আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার পরিবার, আমার সমাজ, সবচেয়ে আগে আমার কোরআন, এ কথা আমার অন্তরের মধ্যে আছে। এত মাইক হচ্ছে, আমি ডিপ্লোমেসি করতে আসিনি। আমি এমন বক্তব্য দেব না যেটা মাইক এসে আমাকে ভালো বক্তা বানায়। আমি যখন হিন্দু সমাজের সংস্কৃতি নিয়ে বলি ওটাও আমার মনের কথা, আমি যখন কোরআন নিয়ে বলছি এটাও আমার মনের কথা। আমি মনে করি সফলতা আসমান থেকে আসে, ফলে আমার কোনো মানুষকে খুশি করে কথা বলতে হবে না, আমি সবাইকে নিয়ে চলতে চাই।